আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবং আমরা জানি যে বহু রকম ভাবে আমরা কোনো একটি সোশ্যাল সায়েন্স এবং এডুকেশনের বিভিন্ন রিসার্চ আমরা যখন করি, বিভিন্ন রকমের ডিজাইনের আমরা সাহায্য নিই। কিন্তু আজকে আমরা বিশেষভাবে যে ডিজাইনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এখন অনেক ক্ষেত্রে এমন কিছু ভেরিয়েবল, এমন কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এমন কিছু ট্রিটমেন্ট ভেরিয়েবলের আমাদের সাহায্য নিতে হয় এবং যাদের এফেক্টিভনেস, এফেক্টিভ ক্রাইটেরিয়া অফ দোজ ভেরিয়েবলস, এগুলো আমাদের পরিমাপের প্রয়োজন হয়, যেগুলো কিন্তু শুধুমাত্র যেটা আমরা ডেসক্রিপটিভ সার্ভে রিসার্চ বলি সেই সার্ভে রিসার্চের মধ্য দিয়ে যেটা কিন্তু সম্ভব না সেটা কি। সাপোজ আমি যদি এইটা বলি যে আমরা যেটা চক অ্যান্ড টক, যেটা ট্র্যাডিশনাল মেথডটা সাধারণত আমরা যেটা পড়াই, এই যে ট্র্যাডিশনাল টেকনিক ভার্সেস আমি যদি বলি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অফ টিচিং, এটা কোনটা বেটার? অনেক সময় এরকম প্রয়োজন হয় দুটি পারস্পরিক যে টিচিং টেকনিক বা টিচিং স্ট্র্যাটেজি, তার মধ্যে কোনটিকে বেটার বলে আমার মনে হচ্ছে। সাপোজ যদি আমরা এটা বলি যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এটা whether concept attainment model is better than traditional method, concept attainment model is better than advanced organizer method, অথবা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল কি সোশ্যাল সায়েন্সের পক্ষে বেটার নাকি সায়েন্সের পক্ষে বেটার, না ল্যাঙ্গুয়েজ গ্রুপের পক্ষে বেটার। অর্থাৎ এই ধরনের যখন কম্প্যারিজন করছি আর কি কোনো একটি বিশেষত কোনো একটি ট্রিটমেন্ট ভেরিয়েবলের পরিপ্রেক্ষিতে, তখন কিন্তু প্রচলিত যে সমস্তগুলো আমরা শিখেছি যে রিলেশনাল স্টাডিজ বা কোরিলেশন বা ইন্টার রিলেশনশিপ স্টাডিজ, অথবা মনে করা যাক যে আমরা যেটা বহুল প্রচলিত করি ডেসক্রিপটিভ রিসার্চ বেসড অন সার্ভে এবং এই ধরনের যে মেথডস যেগুলো আছে, অথবা বিভিন্ন অন্যান্য কোয়ান্টিটেটিভ টেকনিক যেগুলো আছে, যেমন ফর এক্সাম্পল যে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করি বাই ইউজিং টি টেস্ট, অ্যানোভা বা কোভেরিয়েন্স বা রিগ্রেশন এক্সেট্রা, এগুলোর মধ্য দিয়ে, অথবা নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করি কাই স্কোয়ারের মধ্য দিয়ে, যেগুলো বিভিন্ন রকমের গ্রুপ কম্পারিজনের ক্ষেত্রে, বিভিন্ন রকমের যেগুলো র্যাঙ্ক ডেটা সেগুলোর ক্ষেত্রে, অথবা বিভিন্ন রকমের যেগুলো কাউন্টেড ডেটা বা যেগুলো আমরা অনেকটা নমিনাল স্কেলে আমরা ব্যবহার করি, সেই সমস্ত বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি। তার ফলে এক্সপেরিমেন্টাল রিসার্চের এই জায়গাটা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং প্রচলিত যে রিসার্চ ডিজাইন সেই ডিজাইন থেকে কিন্তু একেবারেই আলাদা ছিল। এটা বুঝতে হবে আর কি। এবার বুঝে আমরা যদি মনে করি যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনে, তাহলে বেসিক টার্গেটটা কি হলো যে আমার গবেষণায় যে ট্রিটমেন্ট ভেরিয়েবল আমরা প্রয়োগ করছি আর কি, সেই ট্রিটমেন্ট ভেরিয়েবলটা যদি কোনো একটা গ্রুপে আমরা যদি সেটাকে আমরা প্রয়োগ করি আর কি, তবে সেই ট্রিটমেন্টটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কতটা প্রভাবিত করলো, অর্থাৎ তার আউটকামটা কত হলো, এইটা মেজার করার জন্য যে বিভিন্ন ধরনের রিসার্চ টেকনিক আমরা ব্যবহার করি এক্ষেত্রে, সেগুলো আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন বেস্ট অন দুটো গ্রুপের মানে এখানে একটা অবস্থান এখানে থাকছে। একটিকে আমরা বলছি এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটিকে বলছি কন্ট্রোল গ্রুপ। নামটা শুনে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি। এক্সপেরিমেন্টাল গ্রুপ মানে যেখানে আমি ট্রিটমেন্ট ভেরিয়েবলটা প্রয়োগ করবো আর কি, সেটা হলো আমার এক্সপেরিমেন্টাল গ্রুপ। আর কন্ট্রোল গ্রুপ মানে কি, যেখানে আমি এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলটা বা ট্রিটমেন্ট ভেরিয়েবলটা আমি প্রয়োগ করছি না আর কি। তাহলে এই ধরনের দুটো গ্রুপ, তার মধ্যে আমি যখন আমার যেটা উদ্দেশ্যগত বা অবজেক্টিভ ওয়াইজ বা অবজেক্টিভ বেসড আমাদের যে ট্রিটমেন্ট ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলটা প্রয়োগ করে আমি যখন তার আউটকামটা আমি পরিমাপ করতে পারছি দুটো গ্রুপের কম্পেয়ার করার মধ্য দিয়ে, তখন সেটাকে কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে পারি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই যে দুটো এক্সপেরিমেন্টাল গ্রুপ হচ্ছে, একটা এক্সপেরিমেন্টাল একটা কন্ট্রোল, যতক্ষণ না আমি পর্যন্ত এই দুটো গ্রুপকে আমি হোমোজিনিয়াস করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমি এদের যতদূর সম্ভব ইকুইভ্যালেন্ট গ্রুপে কনভার্ট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ট্রিটমেন্ট ভেরিয়েবলটা কতটা রাইটলি এই আউটকামটা দিতে পারছে এটা কিন্তু বোঝা সম্ভব না। যেমন আমি যদি মনে করি যে আমরা দুটো ফুটবল টিমের কম্পেয়ার করব, একটি ফুটবল টিম ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটা ফুটবল টিম, আর একটি মনে করা যাক আমাদের ভারতবর্ষের বাইরে ইউরোপ বা আমেরিকার ফুটবল টিম, তাহলে এই দুটো গ্রুপ কিন্তু কম্পেয়ার করা যাবেই না কোনো একটা ট্রিটমেন্ট ভেরিয়েবলের পরিপ্রেক্ষিতে, কারণ তাদের প্রত্যেকটা বিষয়বস্তুই দেখা যাবে কখনোই তারা হোমোজিনিয়াস কন্ডিশনে আসতে প্রায় পারছেই না তারা আর কি। সুতরাং কম্পেয়ার করবো বললেই কম্পেয়ার করা যাবে না,
আনলেস যতক্ষণ না পর্যন্ত সেই ধরনের একটা দুটো সমতুল্য দুটো গ্রুপে যতক্ষণ আমি এটাকে রূপান্তর করতে পারছি। সুতরাং চ্যালেঞ্জ হচ্ছে সেটা আর কি। ট্রিটমেন্ট ভেরিয়েবল দেওয়াটা একটা চ্যালেঞ্জ ঠিক আছে, একটা টিচিং স্ট্র্যাটেজি দেওয়া একটা চ্যালেঞ্জ, এটা ঠিক আছে, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের স্ট্র্যাটেজি দেবো এটা ঠিক আছে, বিভিন্ন ধরনের দেখা যাবে যে এখন আইসিটির বহুল ব্যবহার করছি আমরা, আইসিটির কোনো একটা টেকনিক আমি ট্রিটমেন্ট করবো, সেটাও ঠিক আছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি তার এই এনভায়রনমেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমি দুটো গ্রুপের বিভিন্ন শর্তগুলো, যেগুলোকে আমরা অনেক সময় খুব পপুলারলি বলি যে এক্সট্রানিয়াস ভেরিয়েবলস, বাইরের যে সমস্ত শর্তগুলো আছে সেই শর্তগুলো যতক্ষণ নিয়ন্ত্রণে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ট্রিটমেন্ট ভেরিয়েবল এবং তার যে আউটপুট সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব গ্রহণযোগ্য কিন্তু হবে না। কিন্তু তারপরে এক্সপেরিমেন্টাল রিসার্চ এদিক থেকে যথেষ্ট কঠিন, কারণ এখানে রিসার্চার হিসেবে আমাকে কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, কন্ট্রোল করতে হচ্ছে। তার ফলে প্রথমে যে দায়িত্বটা আমাদের চলে আসে, প্রথম যে পয়েন্ট আমাদের চলে আসে সেটা হচ্ছে আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করবো। সুতরাং ম্যানিপুলেশন এখানে একটা বড় কথা আর কি, এই যে ম্যানিপুলেট করবো আর কি। ধরা যাক দুটো গ্রুপ আছে, একটা গ্রুপে আমি কোনো একটা ম্যানিপুলেট করছি, আর আমি একটা কত রকম ভাবে আমি ম্যানিপুলেট করতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে। এবং এটা বলা হচ্ছে যে সাধারণত রিসার্চ মেথডোলজি জনসনের যে বইটাতে কিন্তু তিন রকমের টাইপস অফ ম্যানিপুলেশনের কথা তারা কিন্তু বলেছে। প্রথম যেটা তারা বলেছে সেটা হচ্ছে যে প্রেজেন্স আর অ্যাবসেন্স টেকনিক। এটা একটা ম্যানিপুলেট করে, এটা একটা পদ্ধতি যে দুটো গ্রুপ থাকবে, একটাতে ম্যানিপুলেট করবো আর একটাতে করবো না আর কি। যেটাতে ম্যানিপুলেট করবো সে ম্যানিপুলেট করার ক্ষেত্রে যেটা হবে তার আউটকামটা আমরা দেখবো, আর যেটা ম্যানিপুলেট করছি না অর্থাৎ যেটা ট্র্যাডিশনালি আমি চলবো আর কি, সেখানে তার রেজাল্ট আমরা দেখবো এবং তারপর কম্পেয়ার করার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। সুতরাং একটা টেকনিক এখানে বলা হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স টেকনিক, যে একটাতে থাকবে ট্রিটমেন্ট ভেরিয়েবল দেবো, একটাতে দেবো না আর কি। ঠিক আছে। 2 নম্বরে আমরা যেটা বলতে পারি এই ম্যানিপুলেশনের ক্ষেত্রে, সেটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে, এটাকে বলছি আমরা অ্যামাউন্ট টেকনিক। অ্যামাউন্ট টেকনিক মানে কতটা ডিগ্রি আমরা অফ অ্যামাউন্ট আমরা এইটা দেবো। অর্থাৎ দেখা যাবে আমি কোনো একটা গ্রুপে আমি 3 মাস বা 6 মাস ধরে যাক আমি কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটা পড়াচ্ছি, কোনো একটা গ্রুপে আমি ট্র্যাডিশনাল মেথডটাই পড়াচ্ছি। এইবারে যে আমি পড়াচ্ছি 6 মাস, ঠিক আছে, আমি কটা করে ক্লাস নেবো? আমি সপ্তাহে 3টে ক্লাস নেবো না সপ্তাহে 1টা ক্লাস নেবো না, কি করবোটা কি আমি আর কি, এটাই অ্যামাউন্ট। মনে করে যে এরকম যদি হয় আমি সপ্তাহে 3টে ক্লাস না নিয়ে আমি সপ্তাহে 6টা করে ক্লাস নিলাম, আমি এটা ডাবল করে দিলাম আর কি, 3টে করে ক্লাস নিলাম, দ্যাট ইজ কল্ড অ্যামাউন্ট। একটাতে আবার এরকম হতে পারে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে দেখা যাক যে কোনো একটা গ্রুপে আমি 3টে করে ক্লাস নিচ্ছি, আর কোনো একটা গ্রুপে আমি 6টা করে বা 9টা করে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। সুতরাং প্রেজেন্স অ্যাবসেন্স যেমন একটা টেকনিক, অ্যামাউন্টটা কিন্তু একটা টেকনিক যার ভিত্তিতে আমি কিন্তু ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেশন ইজ পসিবল অন দ্য বেসিস অফ অ্যাবসেন্স, যেমন পসিবল সেটা একই রকম ভাবে কিন্তু এটা আমরা বলবো এটা কিন্তু অ্যামাউন্ট অফ ভেরিয়েবলস এর মধ্য দিয়ে এটা সম্ভব। এবং থার্ড যেটা ম্যানিপুলেশনের পদ্ধতি সেটাকে বলা হয়, সেটা বলা হয় টাইপস, যে কত রকম ভাবে আমি ম্যানিপুলেট করতে পারি। যেমন আমি টিচার হিসেবে আমি ম্যানিপুলেট করতে পারি, আমি অবজারভার হিসেবে ম্যানিপুলেট করতে পারি, স্টুডেন্ট হিসেবে কোনো একটা বিষয়বস্তুকে ম্যানিপুলেট করতে পারি, কোনো ট্রিটমেন্ট ভেরিয়েবলকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ কত রকম ভাবে আমি এটা করতে পারি, কত বিভিন্ন রকম ভাবে আমি করতে পারি, তার উপরে কিন্তু এই ম্যানিপুলেশনটা অনেক সময় নির্ভর করে। সুতরাং এটা আমরা বলবো যে ওয়ান ওয়ে অফ কন্ট্রোলিং একটা, আমরা যেভাবে আমরা এটাকে ম্যানিপুলেট করবো সেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ একটা বড় জায়গা। এক্সপেরিমেন্টাল রিসার্চে যেহেতু এক্সপেরিমেন্টের যে রেজাল্ট সেটা সবার শেষে, সেই রেজাল্টটা কিন্তু তখনই গুরুত্বপূর্ণ হবে যখন এই বিষয়বস্তুগুলো আমি ঠিক মতো করে নিয়ন্ত্রণ করতে পারছি বা আমি ঠিক মতো ভাবে প্রয়োগ করতে পারছি। সেকেন্ড যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলবো যে কন্ট্রোল অফ কনফাউন্ডিং ভেরিয়েবলস। কারণ একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের সব থেকে বড় বিষয়বস্তু যে ইন্টারনাল থ্রেটস। এই কতটা ইন্টারনাল থ্রেটসটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি তার উপরে কিন্তু আমার কিন্তু রিসার্চের যে সম্ভাবনা সেটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। সুতরাং হাউ মাচ আই ক্যান এবল টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, সেটা কনফাউন্ডিং ভেরিয়েবলটাকে কতটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, এবং সেটা গবেষণার পরিস্থিতির উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে আমার বিভিন্ন রকমের যে শর্ত যেটা আমাকে এটা যেমন বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতিতে দেখা গেল বিভিন্ন রকম আর্থসামাজিক পরিস্থিতি থেকে স্টুডেন্ট আসছে, সেক্ষেত্রে আর্থসামাজিক পরিস্থিতি নিয়ন্ত্রণের আমাদের প্রশ্ন উঠতে পারে।
একই রকম ভাবে দেখা যাবে যে বিভিন্ন মিশ্র সংস্কৃতির কোনো একটা যদি প্রতিষ্ঠান হয়, সেখানে সেই মিশ্র সংস্কৃতির যদি কোনো প্রভাব থাকে সেটাকে আমাকে নিয়ন্ত্রণ। অনেক সময় বলবো যে ধরে যাক যে কোনো আমি একটা, এখন তো আইসিটির একটা যুগ, আমি কোনো একটা জিনিসকে আমি রেকর্ডিং করছি, সেই রেকর্ডিংয়ে আমার বাইরের বাহ্যিক বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আশপাশে কেউ কথা বলছে এই সমস্যা হতে পারে, নয়েজের সমস্যা হতে পারে, এবং ইভেন এনভায়রনমেন্টাল কন্ডিশন অনেক সময় দেখা যাবে যে কোনো যদি দেখা যায় পপুলেটেড জায়গাতে, সেখানে নানা রকম ট্রান্সপোর্ট বলা যাক, এনভায়রনমেন্ট বলা যাক, বিভিন্ন রকম আমাদের শর্ত থাকে যেগুলো আর কি আমার রেকর্ডিংটাকে ব্যাহত করছে। তাহলে আমরা কি করবো, আমরা সেগুলোকে যতদূর সম্ভব, যেমন আমাদেরকে সাউন্ড প্রুফ ঘরে হবে, অনেক কিছু নিয়ন্ত্রণ করে আমরা সেখানে রেকর্ডিং করি, যাতে করে কোনো মতেই বাইরের শর্তগুলো এখানে প্রভাব বিস্তার না করে। সুতরাং আমরা এখানে কি করছি, আমরা কন্ট্রোলিং করছি আউটসাইড কন্ডিশনগুলোকে, সমস্ত কন্ট্রোলিং করার চেষ্টা করছি। সুতরাং এই এক্সটার্নাল ভেরিয়েবল বা কনফাউন্ডিং ভেরিয়েবল গুলোকে আমরা কতটা নিয়ন্ত্রণ করতে পারছি, যাতে করে ডিফারেন্সিয়াল ইনফ্লুয়েন্সটা আমার গবেষণার মধ্যে চলে না আসে বা রিসার্চ বা এক্সপেরিমেন্টের মধ্যে চলে না আসে, সেই জন্য আমাকে কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে এক্সটার্নাল ভেরিয়েবলগুলোকে, আমাকে সমস্তগুলোই কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে আর কি। তাই এটা গেলাম প্রথমে আমরা বলেছি ম্যানিপুলেশন, 2 নম্বর হচ্ছে কন্ট্রোলিং অফ কনফাউন্ডিং ভেরিয়েবলস, এবং 3 নম্বর হচ্ছে র্যান্ডম অ্যাসাইনমেন্ট। বুঝতে হবে যে আমরা যখন গবেষণা করি, এই দুটো গবেষণায় দেখা যায় বিভিন্ন রকম ভাবে কিন্তু আমাদের বাহ্যিক সত্যগুলো আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে আর কি। যেমন দেখা যাক যে আমরা দেখবো যে দুটো গ্রুপ যখন আমরা নির্বাচন করছি, দেখা যাবে দুটো গ্রুপের মধ্যে কিছু গ্রুপ দেখা গেল তাদের অ্যাভারেজ ইন্টেলিজেন্সটা বেশি। আমরা নিজেরাও জানি পশ্চিমবঙ্গে এমন অনেক স্কুল আছে যে এটা ঠিক আছে, 8th গ্রেড ঠিক আছে, ইন্টেলিজেন্স লেভেল আমরা মনে করছি ঠিক আছে, অনেক কিছু মনে করছি ঠিক আছে, কিন্তু যখন দুটো স্কুল যখন আলাদা হয়ে গেল না, তখন সেই দুটো গ্রুপ কিন্তু কার্যত কিন্তু দেখা যাবে অনেকটা ডিফার করছে সেটা। তো তার ফলে এখানে আমাদের সব থেকে বড় শব্দ যদি আমরা র্যান্ডমাইজেশন করতে পারি, র্যান্ডমাইজেশন হলে হয়টা কি, র্যান্ডমাইজেশন হলে এই বাহ্যিক শব্দগুলো কিন্তু একটা ইকুইভ্যালেন্ট একটা পজিশনে চলে আসার কিন্তু আমাদের সুযোগ থাকে আর কি। তাহলে আমাদের দেখতে হবে এখানে যে এমনভাবে আমাদের এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে প্রত্যেক পার্টিসিপেন্টের একটা ইকুয়াল চান্স থাকে, একটা গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু যাতে করে ইকুয়াল থাকে। এবং এটা খেয়াল করতে হচ্ছে যাতে করে কোনো রকম ভাবে আর কি আমার স্যাম্পল বায়াস, এই বায়াসনেসটা কোনো রকম ভাবে আমাদের না আসে আমাদের স্যাম্পলের মধ্যে। এবং সেই কারণে আমাদের লক্ষ্য করতে হচ্ছে যে যেটা আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ বলি, এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু বড় একটা শর্ত হলো কিন্তু এই র্যান্ডমাইজেশন করা। মানে আমি বলি যত কিছু আমরা আলোচনা করছি যে আমরা ম্যানিপুলেশনের শর্তগুলো কিভাবে কত রকমের ম্যানিপুলেশন সম্ভব, এক্সটেরিয়াস ভেরিয়েবল বা বহিরাগত যে সমস্ত চলক যেগুলো আছে সেগুলো কত রকম ভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই সমস্ত রকম নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রিত হয়ে আসে যদি আমার র্যান্ডমাইজেশনটা ঠিক মতো হয়। অনেক সময় গবেষণার সাথে র্যান্ডমাইজেশন ঠিক মতো করা সবসময় সম্ভব হয় না আর কি, সেখানে এথিক্যাল কিছু ইস্যু থেকে যায় এবং কিছু প্র্যাকটিক্যাল ইস্যু থেকে যায়, যার ফলে আমরা ঠিক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু বুঝতে হবে খুব এসেনশিয়াল কন্ডিশন কিন্তু আমাদের কিন্তু র্যান্ডমাইজেশন, যতটা রাইটলি আমি র্যান্ডমাইজেশন করতে পারবো ততটা কিন্তু আমার ট্রিটমেন্ট ভেরিয়েবলের যে মানে তার যে এফেক্টটা, সেই এফেক্টটা কিন্তু ততটা আমরা কিন্তু রাইটলি আমরা এখানে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো আর কি। এবং চতুর্থ একটি শর্ত আমরা বলতে পারি ম্যাচিং। আমরা বলতে পারি ম্যাচিং কিন্তু আমরা যখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ করি ম্যাচিং কিন্তু আমরা করাই। কিরকম ম্যাচিং করাই, যেমন আমরা অনেক সময় বলি না যে এখানে আমাদের শুধু ক্লাস 8-এর স্টুডেন্টরাই থাকবে, তাহলে তার ম্যাচ হলো বয়সের দিক থেকে তারা সমান হলো আর কি। 2 নম্বর অনেক সময় আমরা বলি যে 2-3টে স্কুল কিন্তু আমরা বাছার ক্ষেত্রে একটু মাঝে মাঝে আমরা আপত্তি করি আর কি। আমরা বলি যেটা যতই আমরা বিভিন্ন রকম ভাবে আমরা কন্ট্রোল করি না কেন, আলটিমেটলি যদি দেখা যায় যে একটা গ্রুপেরই আর কি কোনো একটি পার্টিকুলার এজ গ্রুপের 40 জন বা 50 জন বা 30 জন যদি আমরা বলি এটা এক্সপেরিমেন্টাল গ্রুপ যাদের ট্রিটমেন্ট ভেরিয়েবলটা দেবো, আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ যাদের ট্রিটমেন্ট ভেরিয়েবলটা না দিয়ে অন্য কোনো একটা ট্র্যাডিশনাল মেথড বা অন্য কোনো কন্ডিশন আমি তাদের টিচিং লার্নিং হোক বা অন্য কোনো শর্তে তাদেরকে আমি ডেমনস্ট্রেশনটা দেবো আর কি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, একটা স্কুল মানে কি আমি ওই ডিফারেন্সিয়াল এফেক্ট অন ডিফারেন্ট স্কুলস এই জায়গাটাকে আমি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছি, এই আর্থসামাজিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারছি, স্ট্যান্ডার্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। সুতরাং এইভাবে আমরা ম্যাচ করতে পারি কিন্তু। অথবা অনেক সময় এরকমও হয় যে আমরা অনেক সময় একটা অ্যাচিভমেন্ট, বিগত অ্যাচিভমেন্ট থেকে একটা অ্যাচিভমেন্ট একটা জায়গা একটা স্ট্যান্ডার্ড ধরে তার উপরে কতজন পেয়েছে বা তার নিচে কতজন পেয়েছে, এরকম ভাবে অনেক সময় আমরা ম্যাচিং করার চেষ্টা করি।
অথবা অনেক সময় আমরা কি করি, তাদের ইন্টেলিজেন্স লেভেল, মনে করা যাক ইন্টেলিজেন্স লেভেল মাপা হলো কোনো একটা প্রি টেস্টের মধ্য দিয়ে, এবং সেই ইন্টেলিজেন্স লেভেলটা দেখে অন দ্য বেসিস অফ দ্যাট পার্টিকুলার ইন্টেলিজেন্স আমি ধরে নিচ্ছি, মনে করা যাক যে আমরা 120 ইন্টেলিজেন্স হলে তাদেরকে আমরা কনসিডার করবো, বা আমরা অ্যাভারেজ 100 to 110 ইন্টেলিজেন্স হলে আমরা তাদেরকে এখানে কনসিডার করবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছেটা কি, যে আমরা কিন্তু এই অন দ্য বেসিস অফ ইন্টেলিজেন্স আমরা গ্রুপটা কিন্তু ম্যাচ করতে পারছি। সুতরাং এইভাবে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব দুটো গ্রুপ যাতে করে হোমোজিনিয়াস হয়, মানে ইকুইভ্যালেন্ট গ্রুপ হয়, যাতে করে আমার ট্রিটমেন্ট ভেরিয়েবলের যে ইফেক্টটা যাতে করে খুব রাইটলি আমরা কিন্তু আউটপুট ভেরিয়েবলের মধ্যে দিয়ে সেটাকে আমরা নিয়ে আসতে পারি। তারপরে এক্সপেরিমেন্টাল রিসার্চে ডিজাইন তো ঠিকই আছে, ডিজাইনটা তো আমরা আলোচনা করব। ডিজাইন আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের ডিজাইনের কথাও আমরা ভাববো, কিন্তু কার্যত এই সমস্ত ডিজাইনগুলো কখনোই কিন্তু খুব এফেক্টিভলি কাজ করবে না যদি না আমরা এই নিয়ন্ত্রণটা করতে পারি। এটা চ্যালেঞ্জ হচ্ছে এইটাই, যতক্ষণ আমরা বাইরের এক্সট্রেনিয়াস ভেরিয়েবলগুলোকে কন্ট্রোল করতে পারছি, কনফাউন্ডিং ভেরিয়েবলগুলোকে কন্ট্রোল করতে পারছি, বা দুটো গ্রুপের ম্যাচিংটাকে খুব রাইটলি আমি নিয়ন্ত্রণ করতে পারছি, র্যান্ডমাইজেশনটাকে আমি ঠিকমতো ওয়েলকাম করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ সঠিক পথে পরিচালিত হবে না। এইটা বুঝতে হবে আর কি। সো দেয়ার আর ডিফারেন্ট মেজার্স অফ টেকনিক্স আমাদের আছে যার মধ্য দিয়ে আমরা এই কন্ট্রোলটা করতে পারি, যেগুলো আমি ইতিমধ্যে আমরা বলেছি ম্যানিপুলেশনের মধ্য দিয়ে করতে পারি। আমরা বিভিন্ন রকমভাবে কনফাউন্ডিং ভেরিয়েবলগুলোকে বা এক্সট্রেনিয়াস ভেরিয়েবলগুলোকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে করতে পারি, আমরা ম্যাচিংয়ের মধ্য দিয়ে করতে পারি, এবং কখনো দেখা যাচ্ছে এক্সট্রেনিয়াস ভেরিয়েবলকে কিছুতেই আমি তাড়াতে পারছি না, প্রভাবটাকে কিছুতেই অস্বীকার করতে পারছি না। সেক্ষেত্রে এরকম হতে পারে হোল্ডিং দ্য এক্সট্রেনিয়াস ভেরিয়েবল কনস্ট্যান্ট, এই গ্রুপেও যেটা কাজ করছে ভেরিয়েবল, অপর গ্রুপেও সেটাই কাজ করছে। ধরা যাক যে আমরা কোনো একটা রিসার্চ আমরা মনে করছি জেন্ডার একটা প্রবলেম হয়ে যেতে পারে আর কি, জেন্ডার ভেরিয়েশন সেখানে আসতে পারে আর কি। সেক্ষেত্রে আমরা যদি এটা বলি যে অল পার্টিসিপেন্টস এটা আইদার মেল ক্যাটেগরি অথবা ফিমেল ক্যাটেগরি থেকে আমরা যদি কনসিডার করি, দুটো আমরা মেশাচ্ছি না আর কি, হয় আইদার মেল ক্যাটেগরি অথবা ফিমেল ক্যাটেগরি, সেক্ষেত্রে যদি ভেরিয়েশন আসেও সেটা কিন্তু অনেকটা কিন্তু কনস্ট্যান্ট চলে আসবে সেটা। সুতরাং দিস আর দ্য ওয়েজ দ্যাট ইজ হাউ ইউ ক্যান কন্ট্রোল দ্য গ্রুপ আর কি। ঠিক আছে, দুটো গ্রুপে আমরা কি করে সমতা বজায় রাখবো বা হোমোজিনিয়াস কন্ডিশনে রাখার চেষ্টা করবো, অথবা অনেকটা মানে ইকুইভ্যালেন্ট গ্রুপে তারা কনভার্টেড হবে। এইরকম একটা পরিবেশ যখন আমরা তৈরি করতে পারছি, এরকম বেশ কিছু ডিজাইন আমরা জানি। পপুলারলি আমরা 2 বা 3টে ডিজাইনের কথা বলবো, যে 2 বা 3টে ডিজাইনের মধ্য দিয়ে আমার মনে হয় যে আমরা কিন্তু এটাকে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে আমরা কিন্তু অনেকটাই বুঝে ফেলতে পারবো। খুব পপুলার যেটা ডিজাইন সেটা আমরা বলবো, সেটা হচ্ছে অনেকটাই প্রিটেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন। এটা হচ্ছে বেশ একটা পপুলার মেথড, যে দুটো গ্রুপ করা হলো, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ একটা কন্ট্রোল গ্রুপ। ঠিক আছে, দুটো গ্রুপ, একটা এক্সপেরিমেন্টাল একটা কোথায় হয় ক্লাস 8-এ মনে করে যারা 100 জন ছাত্র আছে, সমস্ত রকমের হোমোজিনিয়াস কন্ডিশন বজায় রেখে, কথার কথা বলছি আর কি, ধরে নিই আর কি, ধরলাম 50 জন গ্রুপে একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ হলো, 50 জন একটা কন্ট্রোল গ্রুপ হলো আর কি। এবার কি হবে, আমি প্রিটেস্ট দেবো আর কি, দুটো গ্রুপে আমি প্রিটেস্ট দেবো আর কি, এক্সপেরিমেন্টাল গ্রুপে প্রিটেস্ট দিচ্ছি, কন্ট্রোল গ্রুপে প্রিটেস্ট দেবো, এবং দেওয়া হলো তাদের সমস্ত রকমের ডেটা কালেকশন করা হলো। এবার আমরা করছি কি, এবার তাদের একটা ট্রিটমেন্ট ভেরিয়েবল দেওয়ার কথা আবার পোস্ট টেস্ট নিচ্ছে আর কি। তাহলে প্রথমে প্রিটেস্ট, তারপরে পোস্ট টেস্ট, এবার তারপরে কম্পেয়ার করে আমরা দেখছি যে কোন গ্রুপটা বেটার হবে বা কোন গ্রুপটা বেটার হবে না। খুবই একটা আমার মনে হয় যে এটা একটা পপুলার একটা ডিজাইন, সেটা প্রিটেস্ট পোস্ট টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন, যার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে পারি আর কি। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে এইটা, তাহলে এই যে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটা বেশ মনে হচ্ছে বেশ সহজ একটা কন্ডিশন, সহজ কিন্তু সত্য এটা না, কারণ আমাকে কোনো একটা পার্টিকুলার স্কুলে যেতে হচ্ছে, সেখানে রেগুলার 3 মাস 4 মাস 6 মাস আমাকে ক্লাস নিতে হচ্ছে। অপর একটা গ্রুপ যেখানে ট্র্যাডিশনাল মেথডে পড়া হচ্ছে, টিচার ভেরিয়েশন যাতে না আসে, যদি আমি অ্যাজ এ রিসার্চার আমি সেখানে নিয়ন্ত্রণ করি টিচার হিসেবে, সেটাও একটা বড় জায়গা। অথবা ক্লাস টিচার যদি থাকে, সেই ক্লাস টিচার যদি মানে কোনো একটা পার্টিকুলার কোনো একজন মানুষের মধ্য দিয়ে যদি আমি সেই ট্রিটমেন্ট ভেরিয়েবলটাকে প্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু টিচার ভেরিয়েশনটা কিন্তু আসে না কিন্তু সেটা করে। তাহলে আমাদের কার্যত হলো প্রিটেস্ট পোস্ট টেস্ট ডিজাইন, মানে হচ্ছে এইটা যে র্যান্ডমলি যে গ্রুপ দুটো আমরা নির্বাচন করেছিলাম তাদের একবার প্রিটেস্ট দেবো আর একবার পোস্ট টেস্ট দেবো। পোস্ট টেস্টে কখন দেবো, প্রিটেস্টের পর ট্রিটমেন্ট ভেরিয়েবল দেবো, স্ট্র্যাটেজিক্যাল ভেরিয়েবল দেবো, দেওয়ার পর 3 মাস 4 মাস 6 মাস যে শিডিউল টাইম আমি পাবো, সেই তার মধ্যে সেই ট্রিটমেন্ট ভেরিয়েবলটাকে আমি এক্সিকিউট করবো। একটা গ্রুপকে সেই ট্রিটমেন্ট ভেরিয়েবল দেবো, আর একটা গ্রুপকে কিন্তু আমরা দেবো না। তারপরে তাদের যে কম্পারিজনের মধ্য দিয়ে
বা তাদের যে স্ট্যাটিস্টিক্যাল মেজার, সেই মেজার্সের মধ্য দিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব যে আমার ট্রিটমেন্ট ভেরিয়েবল কতটা আমাদের আউটকাম দিতে পেরেছে বা কতটা পারেনি। এটা একটা জায়গা। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম ডিজাইন আছে যেটাকে আমরা বলি পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন, অর্থাৎ পিটেস্ট দেবো না সেখানে। সেখানে কিন্তু আবার শুধু পোস্ট টেস্ট অনলি গ্রুপ ডিজাইন দিতে হয়। সেখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হচ্ছে, সেখানে কিন্তু হোমোজিনিয়াস কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু যেটা র্যান্ডম অ্যাসাইনমেন্ট বা র্যান্ডমাইজেশন বা র্যান্ডম অ্যাসাইনমেন্ট, এই র্যান্ডম অ্যাসাইনমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে ভীষণ গুরুত্ব, র্যান্ডম অ্যাসাইনমেন্ট গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি প্রিটেস্টের মাধ্যমে আমরা কোনো সমতা বজায় রাখার চেষ্টা করছি না, সুতরাং র্যান্ডমাইজেশনের মধ্য দিয়ে সেটা করার চেষ্টা করতে হবে। এবং খুব যেহেতু শুধু পোস্ট টেস্ট গ্রুপ ডিজাইন, আমার দায়িত্বটা কি, দায়িত্বটা হচ্ছে যে দুটো গ্রুপ র্যান্ডমাইজ করে বেছেছি, তাতে একটি ট্রিটমেন্ট দেওয়া, পোস্ট টেস্টের মধ্য দিয়ে প্রথমে ট্রিটমেন্টটা দেবো, স্ট্র্যাটেজিক্যাল যে ট্রিটমেন্ট দেওয়ার কথা দুটো গ্রুপকে সেটা দেবো। তারপরে কিন্তু আমরা কিন্তু অ্যাচিভমেন্ট টেস্ট হোক বা কোনো সেই তার যে ক্যাটেগরি বা স্ট্র্যাটেজি যার মধ্য দিয়ে আমি এটার মাধ্যমে আমি এটা দিচ্ছি আর কি ট্রিটমেন্টটা, সে একটা পোস্ট টেস্ট নেবো, নিয়ে তারপরে এখন সেখানে দুটি পোস্ট টেস্ট হলো, পোস্ট টেস্ট ফর এক্সপেরিমেন্টাল গ্রুপ, পোস্ট টেস্ট ফর কন্ট্রোল গ্রুপ। তারপরে তার কম্পেয়ার করে কিন্তু সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে আমরা পাচ্ছি। এবং এছাড়া আমি বলবো যে আরেকটি গ্রুপ আছে যেটা ভীষণ রকমভাবেই আমরা বলবো যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা অনেক সময় এটাকে বলি যে সলোমন 4 গ্রুপ ডিজাইন, আমরা অনেক সময় এটাকে বলি আর কি সলোমন 4 গ্রুপ ডিজাইন। এটাও কিন্তু বেশ পপুলার। এখানে গ্রুপের সংখ্যাগুলো একটু 4 গ্রুপ মানে বোঝা যায় যে 4টে গ্রুপ হবে, কিন্তু 4টে গ্রুপ হবে মানে কি, একটা গ্রুপ হবে মানে প্রিটেস্ট আর পোস্ট টেস্ট দুটোই দেবো। অর্থাৎ যেটা হচ্ছে আমরা এই মুহূর্তে যেটা বললাম সেটা হচ্ছে যে প্রিটেস্ট, পোস্ট টেস্ট, কন্ট্রোল গ্রুপ ডিজাইন, অর্থাৎ 4টে গ্রুপ কিন্তু এখানে হবে। প্রথম অল গ্রুপস আর র্যান্ডমলি অ্যাসাইন্ড করে 4টে গ্রুপ আমরা তৈরি করেছি। প্রথম যে গ্রুপটা, তাতে কি করব, তাতে কিন্তু একটা প্রিটেস্ট করব, ট্রিটমেন্ট দেবো, দেওয়ার পর তার পোস্ট টেস্ট নেবো। তাহলে একটাতে কি করছি, প্রিটেস্ট পোস্ট টেস্ট দিচ্ছি। এবং আরেকটি গ্রুপ থাকছে কন্ট্রোল গ্রুপ, সেটাতেও তাই করছি, প্রিটেস্ট এবং পোস্ট টেস্ট দিচ্ছি অন দ্য বেসিস অফ ট্রিটমেন্ট ভেরিয়েবলের মধ্য দিয়ে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড গ্রুপ আমরা বলেছি। থার্ড গ্রুপ যেটা হবে সেটা কিন্তু অনলি পোস্ট টেস্ট, সেটাতে প্রিটেস্টটা দিচ্ছি না, থার্ড গ্রুপটাতে প্রিটেস্টটা দেবো না। একই রকমভাবে ফোর্থ গ্রুপ যেটা তৈরি করবো সেটাও কিন্তু প্রিটেস্ট দিচ্ছে না, শুধু পোস্ট টেস্ট। তাহলে কি হচ্ছে যে প্রথমে একটাতে প্রিটেস্ট দিয়ে তাকে প্রথমে র্যান্ডমলি অ্যাসাইন 4 গ্রুপস, তারপরে একটি গ্রুপকে কি করছি, প্রিটেস্ট দিচ্ছি। প্রিটেস্ট দেওয়ার পর তারপরে আমার স্ট্র্যাটেজিক্যাল যে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেই ট্রিটমেন্ট ভেরিয়েবল সেখানে দেওয়া হচ্ছে। 3 মাস 4 মাস 6 মাস যতটা আমরা দিই সেটা আমরা দিলাম। দেওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই পোস্ট টেস্ট দিচ্ছি আর কি, পোস্ট টেস্ট দেবো, দিয়ে ডেটা কালেকশন হলো আর কি। আর যেটা কন্ট্রোল গ্রুপ সেটা খুব স্বাভাবিক, কারণে সেটা তার এক্সপেরিমেন্টাল ভেরিয়েবল, সেটা তার প্রয়োগ করবো না, সেটা কন্ট্রোল গ্রুপের যে মেকানিজম বা স্ট্র্যাটেজি সেটা দিয়ে সেই কন্ট্রোল গ্রুপটাকে আমরা কিন্তু প্রিটেস্ট পোস্ট টেস্ট দিয়ে শেষ করছি। আর যেটা করছি থার্ড গ্রুপ যেটা করছি সেটা ট্রিটমেন্ট গ্রুপ আছে, দেবো ট্রিটমেন্ট গ্রুপ, কিন্তু সেটা কিন্তু শুধু পোস্ট টেস্ট, কোনো প্রি অ্যাসাইনমেন্ট আমরা কিন্তু এখানে করছি না। তার ফলে ফোর্থ গ্রুপটাও তাই আর কি, সেখানে শুধু যে কন্ট্রোল গ্রুপ থাকবে সেই কন্ট্রোল গ্রুপে শুধু পোস্ট টেস্ট আর কি দেবো, সেখানেও কিন্তু কোনো প্রিটেস্ট সেখানে দিচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এই 4টে গ্রুপ করতে যাচ্ছি কেন? প্রথমে 1-2 গ্রুপ হলেই তো হতো, কারণ প্রথম 1 and 2 যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো সেটা প্রিটেস্ট, পোস্ট টেস্ট, কন্ট্রোল গ্রুপ ডিজাইন। আর পরের দুটো যদি দেখবো শুধু অনলি পোস্ট টেস্ট, কন্ট্রোল গ্রুপ ডিজাইন। এখন এখানে দেওয়ার অর্থটা হচ্ছে এইটা, অনেক সময় প্রিটেস্টে এটা ঠিক আছে মানে ইকুয়েট করি, মানে আমাদের হোমোজিনিয়াস দুটো গ্রুপ তৈরিতে সাহায্য করে, ঠিক কথা। পাশাপাশি এটাও আমরা অনেক সময় বোঝার চেষ্টা করবো যে আমি যদি আগে থাকতে কোনো কিছু প্রিটেস্ট দিই, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু যে মানে হিউম্যানিস্টিক যে জায়গাগুলো আছে, তাদের সচেতনতা, তাদের ইন্টারেস্ট, তাদের মোটিভেশন, অনেক কিছু কিন্তু পাল্টে যেতে পারে অন দ্য বেসিস অফ প্রিটেস্ট। সুতরাং সেই হিসেবে আমরা কিন্তু এবার কম্পেয়ার করার চেষ্টা করবো 1, 2, 3, 4-এর মধ্যে 1 আর 3কে কম্পেয়ার করবো। 1 আর 3 কম্পেয়ার মানে কি, একটি হচ্ছে প্রিটেস্ট পোস্ট টেস্ট গ্রুপ ডিজাইন যেটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, আবার আরেকটাও কিন্তু এক্সপেরিমেন্টাল গ্রুপ, সেটা শুধু পোস্ট টেস্ট। এবার তাদের যে ভেরিয়েশন, অর্থাৎ পোস্ট টেস্টের পর প্রিটেস্ট পোস্ট টেস্টের যে রেজাল্ট সেইটা, না শুধু পোস্ট টেস্টের রেজাল্ট সেইটা, এই দুটো কম্পেয়ার করে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে কতটা কিন্তু আমার ভেরিয়েবলটা খুব রাইটলি কাজ করেছে আর কি। এবং সিমিলারলি আমরা একই রকম ভাবে বলতে পারি যে আমরা ওই একই রকম ভাবে, যেটা এটাতে এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে দিতে পারবো যে সেটা প্রিটেস্ট পোস্ট টেস্ট সহ তার যে পারফরমেন্স ছিল, শুধু পোস্ট টেস্টে যদি আমরা নিই তার পারফরমেন্সটা কেমন হলো আর কি। এবারে হওয়ার পর তারপরে খুব স্বাভাবিক কারণে আবার কম্পারিজন যেটা আমরা করছি
যে কন্ট্রোল ভার্সেস এক্সপেরিমেন্টাল গ্রুপ ডিজাইন, তাদের পারস্পরিক যে ফলাফল যেটা হলো, আউটকাম যেটা হবে, সেই আউটকামকে আলোচনার নিরীক্ষা, আলোচনার মধ্য দিয়ে তারপর আমরা সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। সলোমন 4 গ্রুপ যেটা আমি বলবো পিচেস পোস্টেজ ডিজাইন, 4টে গ্রুপের মধ্য দিয়ে সেখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নিয়ে আসতে পারবো। এবং একই রকম ভাবে এখানে আরেকটি এক্সপেরিমেন্টাল রিসার্চেও আরেকটি কথা খুব সুন্দরভাবে আমরা জানি চালু, সেটা হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ যেখানে হয়টা কি আমরা নিজেরাও দেখেছি যে আমরা একটা স্কুলে কোনো একটা ক্লাসের মধ্যে আমরা দেখা গেল যে ক্লাস 9-এর কোনো একটা ক্লাসে আমি কোনো একটা ট্রিটমেন্ট ভেরিয়েবল দেবো, সে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল আমরা ক্লাসে পড়াবো আর কি। এবার কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল পড়াতে গেলে আমাদের যে বহুল প্রচলিত যে মেথড সেটা হচ্ছে প্রি-টেস্ট পোস্ট-টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন। এবার প্রি-টেস্ট পোস্ট-টেস্ট কন্ট্রোল গ্রুপ ডিজাইন যখনই হবে আমাকে তো তখন মানে প্রি-টেস্টের মধ্য দিয়ে তাকে তো একটা আমাকে অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে তো আমাকে সিলেকশন করতে হবে। কিন্তু অনেক সময় শ্রেণীকক্ষে এরকম কোনো পজিশন থাকে না যখন আমি কিন্তু এইভাবে নির্বাচন করতে পারি আর কি। একটা ক্লাসের মধ্যে একটা কন্ট্রোল গ্রুপ, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, বা এই সেকশনকে একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, বি সেকশন কন্ট্রোল গ্রুপ, এইভাবে কিন্তু সিলেকশন অনেক সময় করা যায় না। অর্থাৎ যখন আমি র্যান্ডমাইজেশন করতে পারছি না আর কি, অন্যান্য সমস্ত কনফাউন্ডিং ভেরিয়েবল, এক্সটেরিয়র ভেরিয়েবলসগুলো আমি নিয়ন্ত্রণ করছি, কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু আমি কিছুতেই কিন্তু একটা ডিফাইন্ড পপুলেশন থেকে আমি কিন্তু কোনোভাবেই এরকম র্যান্ডমাইজ করতে পারছি না যে যাতে করে আমার হোমোজিনিয়াস কন্ডিশনটা বজায় থাকে। তাহলে এই যে আমি আমার এক্সপেরিমেন্টাল রিসার্চের একটা বড় শর্তকে আমি যখন মেনে নিতে পারছি না, বাট আমরা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্য দিয়েই পরিচালিত হচ্ছি, তখনই সেটাকে আমরা বলি কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। কার্যত কোনো রিসার্চই কোয়াসি হয় না, কিন্তু অনেক সময় দেখা গেল যে মানে একটা শর্ত সাপেক্ষে বাস্তবিক পরিস্থিতি, রিয়াল সিচুয়েশন অনেক সময় দেখা যায় আমরা কিন্তু এটা করে উঠতে পারছি না। এক্সপেরিমেন্টাল রিসার্চে হোমোজিনিয়াস কন্ডিশন করে উঠতে আমরা পারছি না, তখনই সেটাকে বলে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবং তার ফলে এই ধরনের বিভিন্ন পন্থা বা পদ্ধতি যার মধ্য দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। আমরা দেখলাম যে করোনা ভাইরাসের যখন ভ্যাকসিনটা যখন আবিষ্কৃত হল, তখন কিন্তু আমরা দেখেছি দুটো গ্রুপ ছিল। একটা গ্রুপকে ভাইরাসের জন্য এগেইনস্টে ব্যবহৃত আমরা ভ্যাকসিনেশন দিয়েছি, একটা গ্রুপকে আমরা দিইনি। এবার আমরা সেখান থেকে অবজার্ভ করার চেষ্টা করেছি কি ফলাফল হয় বা কি ফলাফল হয় না। ইভেন ধরা যাক আক্রান্ত 20 জন পেশেন্ট আক্রান্ত, 10 জন পেশেন্টকে ভ্যাকসিন দিয়েছি আর 10 জন পেশেন্টকে ভ্যাকসিন দিইনি। চিকিৎসা হচ্ছে যে 10 জনকে আমরা ভ্যাকসিন দিইনি তাদের হচ্ছে মানে যখন যে উপসর্গ হবে সেই উপসর্গের ভিত্তিতে চিকিৎসা যেটা চলছিল সেই সময় আমরা কিন্তু সেই রকম একটা চিকিৎসার মধ্যে দিয়ে আমরা তাদের নিয়ে যেতে পারি। আর যারা কি ট্রিটমেন্ট গ্রুপ তাদের কিন্তু আমরা দেওয়ার ভ্যাকসিনেটেড, তাদের কিন্তু ভ্যাকসিন দেওয়া হলো, কিন্তু তাহলে তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখে নিতে পারি, তার মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করতে পারি যে হ্যাঁ তাহলে আমরা একটা গ্রুপ যেটা আমি ভ্যাকসিনেশন দিয়েছি আর যে একটা গ্রুপ আমি ভ্যাকসিনেশন দিইনি আর কি, তো তাদের ফলাফলটা কি হবে। তার ফলে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে একটা রিয়ালিস্টিক সিচুয়েশনে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে প্রভাব এবং তার যে আউটকাম, এটা কিন্তু আজকের দিনে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় হয় কি আমি যখন ডিটেইলস অ্যাবাউট কেস স্টাডি করছি, ডিটেইলস অ্যাবাউট অন্যান্য সার্ভে টাইপ করছি, অনেক সময় দেখা যায় সেটা কিন্তু খুব সহজে আমরা কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারি না। কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা একটা রিসার্চ পদ্ধতি বা টেকনিক যার মধ্য দিয়ে কিন্তু এই ধরনের একটা চূড়ান্ত সত্যে পৌঁছানো যায়। ঠিক আছে, সুতরাং সেই দিক থেকে আমরা বলবো এক্সপেরিমেন্টাল রিসার্চ যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার সুযোগ এবং সম্ভাবনা দুটোই যথেষ্ট। থ্যাংক ইউ।